এটি একটি কিন্তু বিরল ঘটনা। গত ২০২৪-এর জুলাই, আগস্ট, ৫ই আগস্টের আগ পর্যন্ত, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দেশে যে ঘটনাগুলো ঘটেছে, হত্যাযজ্ঞ, ১৫০০-র উপরে মানুষ, ৪০,০০০-এর উপরে মানুষ আহত, ১৫০০-র উপরে মানুষ নিহত হয়েছে। এর হুকুমদাতা কিন্তু এই সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিলেন। আমরা মনে করি এই সাজা আইন বহির্ভূত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই এবং যথেষ্ট প্রমাণ এভিডেন্স ছিল। রাষ্ট্রপক্ষের ওনার পক্ষে উকিল ছিল, রাষ্ট্রপক্ষের পক্ষে উকিল ছিল। সবভাবেই কোনোভাবেই ওনাকে মিথ্যা মামলা বা সাজানো মামলা এটি কোনোভাবেই প্রমাণিত নেই। কারণ যথেষ্ট ডকুমেন্টস ছিল, ভিক্টিমাইজদের সাক্ষী ছিল। এটি পৃথিবীর ইতিহাসেই বলা যায় কোনো প্রধানমন্ত্রী হননি। কিন্তু আমরা লজ্জিত যে এই মহিলা আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। সেই হিসাবে আমরা বাংলাদেশী হিসাবে লজ্জিত। আচ্ছা, আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা হয়েছে, তবুও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, আত্মসমর্পণ করেছেন। অপরদিকে শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে এবং ফাঁসির রায় হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে তিনি আর দেশে আসবেন না। এই দুই নেত্রীর মধ্যে পার্থক্য কি এবং কার পরিণতি কেমন হবে বলে আপনি মনে করছেন? দেখুন, দুজনের মধ্যে কিন্তু যোজন যোজন পার্থক্য আছে। জিয়া অরফানেজ ট্রাস্টের ১ কোটি টাকার যে দুর্নীতির মামলা করে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন না করে যে সাজাটি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার উপরে দেওয়া হয়েছিল ৫ বছরের সাজা। জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টে সেই টাকা ছিল, কিন্তু ক্ষমতার পেশি শক্তির বলে এবং একপাক্ষিকভাবে বিএনপিকে দুর্বল করার জন্য এই আপসীন নেত্রীকে সাজাটি দেওয়া হয়েছে এবং এই সাজাটি সম্পূর্ণ একটি সাজানো নাটক ছিল তৎকালীন আইন শৃঙ্খলা প্রশাসন বাহিনীর এবং তৎকালীন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সবার। কারণ ওই অ্যাকাউন্টে এখন লাভ বা ইন্টারেস্ট আমরা যাই বলি না কেন, কয়েক কোটি টাকা আছে। অতএব এটা দুর্নীতির প্রমাণ কোনোভাবেই হয়নি। শেখ হাসিনা অনেকবার আঁতাত করেছেন অন্যান্য দলের সাথে, কিন্তু বেগম জিয়া কখনোই আঁতাত করেননি। বেগম জিয়া কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। তার দলের কর্মীদের সময়, বিপদের সময় তিনি পাশে ছিলেন। তিনি বাড়ি হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, দুটো সন্তান হারা হয়েছেন। একটি সন্তান মারা গেছে, একটি সন্তান 18 বছর পরে একটি সন্তানের কাছে যেতে পেরেছেন। তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারেননি। আজ তিনি কিন্তু একরকম পঙ্গুত্ব বরণ করছেন। আল্লাহ ওনাকে সুস্থ করুক, আমরা দোয়া করি। তার চিকিৎসার জন্য দেশে যেতে দেওয়া হয়নি। তিনি তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি, কিন্তু এর জন্য তার আজকে শারীরিক এই অবস্থা। কিন্তু 111-এর সরকারের সময় তার দেশের বাইরে যাওয়ার অনেক সুযোগ অফার এসেছিল তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিন গংদের সময়, কিন্তু তিনি এই দেশের মানুষেরকে ছেড়ে যাননি। 96-এও যাননি, 2001-এও যাননি, 2008-এর পরেও যাননি। আর যিনি পলাতক হয়েছেন তিনি তো পালিয়ে গেছেন দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে দুর্নীতি করে। এবং এই ফ্যামিলিটা, পুরা ফ্যামিলিটা দেখুন, শেখ পরিবারের লোকগুলো 5ই আগস্টের আগেই কিন্তু পালিয়ে গেছে। 5ই আগস্টের পরে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু জানতো না এই যে অন্ধভক্ত যেগুলো আছে নেতারা, এরা কিন্তু মূলত কিছু হাইব্রিড নেতা ছিল ওই দলে। এরা ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আওয়ামী লীগের মতো বা শেখ মুজিবের দলটাকে ভালোবাসত। অতএব বিদেশে উনি যদি দেশে আসেন অবশ্যই আইনের আওতায় আসবেন এবং তার সাজা কার্যকর হবে, এটি আমরা মনে করি। উনি দেশে যদি নাও আসেন তাহলে এই দেশের কিছু আসে যায় না, কারণ উনি এই দেশের মানুষের সাথে অনেক গাদ্দারি করেছেন, যেটি বেগম জিয়ার সাথে তুলনা করলে হয় না। বেগম জিয়ার রেকর্ড নেই কখনো কোনো নির্বাচনে হারার, কিন্তু ওনার রেকর্ড আছে
ঢাকার প্রয়াত মেয়র মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের সাথে উনি হেরেছেন। তো বেগম জিয়ার অবদান, যিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আর শেখ হাসিনা, যিনি শেখ মুজিবের মেয়ে, যে শেখ মুজিব নিজেই পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন বাঁচার জন্য, সেই শেখ মুজিবের মেয়ে তো দেশ থেকে পালিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আপনার কাছে পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, ত্রয়োদশ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি, কেউ মনোনয়ন পেয়েছেন, কেউ বঞ্চিত হয়েছেন। বঞ্চিতদের সমর্থকেরা প্রতিবাদ মিছিল করছে, বিক্ষোভ করছে। এই সমস্যাটা আসলে কেন হচ্ছে, এর সমাধানটা কি? দেখুন, বিএনপি একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল। এখানে অনেকেই পদ প্রত্যাশী থাকবেন, মনোনয়ন প্রত্যাশী থাকবেন, এটাই স্বাভাবিক। প্রতিটি আসনে 4-5 জন নেতারা থাকবেন। সবাই যে পাবেন তা নয়, একজনই পাবেন। কিন্তু দল যাকে যোগ্য মনে করেছে তাকেই দিয়েছে। 237টি আসন ঘোষণা করা হয়েছে, তাকেই দিয়েছে। এবং বাকি প্রার্থীদের উচিত দল যাকে ধানের শীষ দিয়েছে তাকেই সমর্থন করে, সাপোর্ট দিয়ে ধানের শীষ মার্কাকে, যে সবের এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে ধানের শীষ মার্কাকে জয়ী করা। কারণ এদেশের মানুষ গত 17 বছরে কোনো ভোট দিতে পারেনি। এদেশের মানুষ ব্যালটের কখনোই সিল দিতে পারেনি, আঙ্গুলের ছাপ দিতে পারেনি। রাতের আধারে ভোট হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, এবং 2018 সালে যে নির্বাচন হয়েছে পাতানো, ডক্টর কামালের একটা সাজানো পাতানো নির্বাচন, সেই নির্বাচনটাও ছিল এক শ্রেণীর দালালদের দ্বারা নির্বাচন। সেটিও কোন ওই নির্বাচন আর বর্তমান যে সামনের নির্বাচন, এটি হচ্ছে একটা ফেয়ার নির্বাচন হবে। ডক্টর ইউনূস সরকারের অধীনে যে নির্বাচনটি আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, আশা করি সবাই দল মত নির্বিশেষে, সকল মতবিরোধ উপেক্ষা করে ধানের শীষের প্রার্থী যাকে দেওয়া হয়েছে, জনাব তারেক রহমান সাহেব যাকে দিয়েছেন, তার পক্ষে সবাই কাজ করবেন। আর যারা দলের হাইকমান্ডের আদেশ উপেক্ষা করবেন, তাদের পরিণতি তারা নিজেরাই ভোগ করবেন। কেউ দল থেকেই বহিষ্কার হবেন। কিন্তু আমি মনে করব, কেউ যদি মনোনয়ন নাও পেয়ে থাকেন, দল তাকে পরবর্তীতে দল ক্ষমতায় আসলে তাকে যথেষ্ট মূল্যায়ন করবে। কাউকে দল অবহেলা করেনি। দল প্রত্যেকটা কর্মীকে, একবারে ওয়ার্ড, থানা, উপজেলা, জেলার তৃণমূল থেকে শুরু করে প্রতিটা কর্মীকে দল মূল্যায়ন করেছে, গত 17 বছরের প্রতিটা ত্যাগী কর্মীকে। অতএব যারা নমিনেশন পাননি তাদেরকেও দল মূল্যায়ন করবে। কিন্তু নমিনেশন না পেয়ে যদি মনে করেন যে আমি বিক্ষোভ করব, রাস্তা আটকাবো, এটি করা আপনাদের জন্য কোনো শুভকর হবে না, বরঞ্চ আপনারা আরো ক্ষতিগ্রস্ত হবেন। রাজনৈতিক ক্যারিয়ারে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কাছে শেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, ডক্টর ইউনূস বিএনপির দাবির সাথে একমত পোষণ করে বলেছেন, যেদিন নির্বাচন হবে সেদিনই গণভোট হবে এবং শুধুমাত্র উচ্চ কক্ষে 100 আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু জামায়াতে ইসলামী সহ 8 ইসলামী দল এখনো এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তো ভবিষ্যতে আসলে এই জামায়াতে ইসলাম জিতবে, নাকি ডক্টর ইউনূস বা বিএনপির যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তটা জিতবে, আপনি কি মনে করেন? দেখুন, জামায়াত ইসলামের তো 5ই আগস্টের পরে অনেক দাবি দেওয়া ছিল। তাদের প্রতিটা দাবি দেওয়া কিন্তু ডক্টর ইউনূস সরকার পূরণ করেছে। এবং তারা চাচ্ছে, আসলে তাদের মূলত তারা যতটা গর্জে ততটা বসছে না। তারা সর্বোচ্চ 20-30টা আসন পাবে, কিন্তু তারা একটা নেগোসিয়েশন চেয়েছিল, পিআর চাচ্ছে, এই চাচ্ছে। কিছুদিন পর পর তাদের দাবির শেষ নেই। আপনি কাউকে খেতে দিবেন, তাহলে তাকে বসতে দিতে হবে। এতে জামাতের এই যে দাবিগুলো, তারা দেখুন একটার পর একটা দাবি করছে, এরপরে দাবিগুলো থেকে তারা সরে আসছে। এর মানে কি, এই দাবিগুলো 180টা যেটা গণভোট হবে, সেটি নির্বাচনের দিন হয়ে উত্তম। দেশের আপামর জনগণ যখন এই ভোট দিতে যাবে, তখনই হ্যাঁ বা না ভোট দিয়ে জয়যুক্ত করবে। তখন দেখা যাবে যে দেশের জনগণ জামাতের পক্ষে দিয়েছে না বিএনপি বা অন্যান্য শরিক দলের পক্ষে দিয়েছে, তখনই প্রমাণিত হবে। এখন অনলাইনে আপনি সারা দিন ফেক আইডি দিয়ে বট বাহিনী যা যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এটি তাদের
পূর্ব পরিকল্পিত, এই পূর্ব পরিকল্পনা করে কোনো লাভ হবে না। আচ্ছা, আপনার কাছে আমি আপনার শেষ বক্তব্যের আগে আর কিছু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা গত ২ দিন আগে লক্ষ্য করেছি যে মিরপুরের যুবদলের সদস্য সচিবকে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে। তো বিএনপির মতো একটা বড় দলের আসলে একজন ভালো পজিশনের একজন নেতাকে এভাবে হত্যা করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে বিএনপির আরো কিভাবে সতর্ক হওয়া উচিত? এবং ভবিষ্যতে তারেক রহমান যখন দেশে আসবেন, তখন দেশের পরিস্থিতি কেমন হবে? তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা আসলে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এটা বলে আপনার আ ব্যক্তিগত মতামত দর্শকের উদ্দেশ্যে কিছু আমি বলবেন? আপনার মাধ্যমে দেশবাসীকে বা বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, আপনাদের আইনি পদক্ষেপগুলো আরো স্ট্রং করুন। কারণ বিএনপির একজন থানা লেভেলের যুবদলের সদস্য সচিব মারা গেছেন, শুধু না, বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীরা লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, খুন হচ্ছেন, এবং চুরি ডাকাতি ছিনতাই গত 15-16 মাসে দমন করতে পারেনি এই সরকার। কারণ এই সরকারের প্রশাসনিক প্রচুর ব্যর্থতা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর এবং কৌশলী হওয়া উচিত। আর বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, আপনারা সজাগ থাকবেন, কারণ ঘরের শত্রু বিভীষণ হয়ে থাকে, আর এই ঘরের শত্রু দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আর তারেক রহমান সাহেবের নিরাপত্তা বর্তমান কেয়ারটেকার সরকারকেই দিতে হবে। কারণ তারেক রহমান সাহেব শুধু বিএনপির প্রতিনিধি না, তিনি এই বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আইডল। গত 3 দিন আগে অস্ট্রেলিয়ান একজন এমপি, যিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তার যে স্টেটমেন্টটা দিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তার প্রয়োজন আছেন। অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্য যদি বুঝতে পারেন, আশা করি আমাদের দেশের বর্তমান কেয়ারটেকার সরকারের সবাই ওনাদেরকে বুঝতে হবে, নিশ্চয়ই তারেক রহমান সাহেবকে সেই রকম নিরাপত্তা দিতে হবে। কারণ তার জীবনেরও ঝুঁকি আছে আমরা মনে করি। কারণ তারেক রহমানের যদি কিছু হয়, সেক্ষেত্রে বর্তমান সরকার কোনোভাবে দায় এড়াতে পারবে না, এবং আমরা জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানকে সেভ করব। কিন্তু প্রশাসনিকভাবে প্রশাসনের যেটা দায়িত্ব, সেই দায়িত্ব যেন আরো জোরদার করা হয়। সমস্ত দেশে যেন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এই যে ডে বাই ডে বাড়ছে, আমার তো মনে হচ্ছে পলাতক বাহিনীর গুন্ডা লীগ বা হেলমেট বাহিনীর লোকেরাই এই কাজগুলো করছে। পল্লবীর যুবদলের যে নেতাকে মারা হয়েছে, 3 জন এসে হেলমেট পরে অস্ত্র ঠেকিয়ে হত্যা করেছে। এইভাবে হেলমেট বাহিনী, আপনার পূর্বের ইতিহাসগুলো দেখবেন, প্রত্যেকটা ঘটনা কিন্তু এই হেলমেট বাহিনী করেছে। জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে হামলাটি হয়েছিল, সেটি কিন্তু হেলমেট বাহিনী করেছে। এই হেলমেট বাহিনীকে আবার অন্য কোনো রূপে আসলো কিনা, সেটি বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করতে হবে। দর্শক